আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন স্বৈরশাসক বাশার আল আসাদ। তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা সহ তিনি মস্কোয় অবস্থান করছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়ার বার্তা সংস্থা তাস ও রিয়া নভোস্তির বরাত দিয়ে রয়টার্স জানায়, সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার পরিবারের সদস্যদের নিয়ে মস্কোয় পৌঁছেছেন। মানবিক দিক বিবেচনা করে রাশিয়া তাদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে। এর আগে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের মাত্র ১২ দিনের অভিযানে রোববার বাশার সরকারের পতন ঘটে। এর মধ্যে দিয়ে দেশটিতে তার ২ যুগের শাসনের অবসান ঘটে। এর আগে বাশারের বাবা হাফিজ আল আসাদ ২৯ বছর প্রেসিডেন্ট ছিলেন। বাবার মৃত্যুর পর ক্ষমতায় বসেন বাশার। শুরুতে সংস্কারের পথে হাঁটলেও পরে বাবার মতোই কর্তৃত্ববাদী হয়ে ওঠেন তিনি। তার বিরুদ্ধেও মানবাধিকার লঙ্ঘন এবং বিরোধীদের দমনে ব্যাপক নিপীড়ন চালানোর অভিযোগ রয়েছে। এর জের ধরে ২০১১ সালে আরব বসন্তের সময় বাশার বিরোধী বিক্ষোভ শুরু হয়। ধীরে ধীরে তা রক্তক্ষয়ী গৃহযুদ্ধে রূপ নেয়। তবে ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও ইরানের সর্বাত্মক সমর্থন নিয়ে টিকেছিলেন বাশার। বিদ্রোহীদের অভিযানে বাশারের পতনের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে বৈঠকে বাশার প্রেসিডেন্ট পদ ছেড়ে দিয়ে দেশ থেকে সম্মত হন। তবে তিনি কোন দেশে গেছেন বা কোথায় অবস্থান করছেন সে বিষয়ে বিবৃতিতে কিছুই উল্লেখ ছিল না। মস্কো এটাও বলেছিল, সিরিয়ার বাশার বিরোধী পক্ষগুলোর সঙ্গে তারা যোগাযোগ রাখছে। রাশিয়ার বার্তা সংস্থার বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করার নিশ্চয়তা দিয়েছে সিরিয়ার বিদ্রোহীরা। সিরিয়ায় রাশিয়ার কূটনৈতিক স্থাপনাগুলোরও নিরাপত্তা দেবে বিদ্রোহীরা। রুশ কূটনীতিকরা সিরিয়ায় বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সিরিয়ার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান জানিয়েছে রাশিয়া। এএফপি জানায়, জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা কথা জানিয়েছেন। তিনি বলেন, সিরিয়ার চলমান অবস্থা এবং এর পরিণতি নিয়ে সিরিয়া পরিস্থিতির কারণে ওই পুরো অঞ্চলের সার্বিক পরিস্থিতি কী হবে সে বিষয়ে এখনও কোনো ধারণা করা যাচ্ছে না। এসব বিষয় নিয়ে রাশিয়ার নিরাপত্তা পরিষদের জরুরি রুদ্ধদ্বার বৈঠক আয়োজনের আহ্বান জানিয়েছে। মাত্র ১২ দিনের এক ঝড়ে তছনছ হয়েছে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের গদি। বিদ্রোহীদের এক ঝড়ো অভিযানের মুখে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এর মধ্যে দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের অবসান হয়েছে। দামেস্ক শহরের একটি মসজিদে দেওয়া ভাষণে বিদ্রোহী যোদ্ধাদের প্রধান নেতা আবু মোহাম্মদ আল জুলানি বলেছেন, এই বিজয় সিরিয়ার সব মানুষের। এর আগে এক বিবৃতিতে জুলানি বলেন, ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী দায়িত্বে থাকবেন ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি। বাশার সরকার পতনের পর রাজধানীর বিভিন্ন স্থানে গুলি, ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে। সরকারের সুবিধাভোগীদের ওপর হয়েছে আক্রমণ। অনেকেই বলেছে, এগুলো দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। এই পরিস্থিতিতে সেখানে কারফিউ জারি করেছেন বিদ্রোহীরা। এমন অবস্থায় ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা শুরু হয়েছে। ২০১১ সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ চলে আসলেও এতদিন রাশিয়া ও ইরানের সহায়তায় প্রচণ্ড দমন-পীড়ন চালিয়ে ক্ষমতা ধরে রাখেন প্রেসিডেন্ট বাশার। গৃহযুদ্ধ ও রক্তপাতের ধারাবাহিকতায় গত ২৭ নভেম্বর নতুন করে অভিযান শুরু করেন বিদ্রোহী যোদ্ধারা। এই অভিযানে নতুন নেতৃত্ব দেয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা এইচটিএস। সঙ্গে ছিল ছোট বড় আরও কয়েকটি গোষ্ঠী। অভিযান শুরুর ৪ দিনের মাথায় ৩০ নভেম্বর সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখলে নেয় তারা। এরপর একে একে হামা ও হোমস নগরী দখলে নিলে বাশার বুঝতে পারেন, এবার তার টিকে থাকার সুযোগ নেই। তার সেনাবাহিনীও আগের মতো প্রতিরোধ গড়ে তুলতে আগ্রহী ছিল না। দীর্ঘ স্বৈরশাসনে অসন্তোষ ছিল সেনাবাহিনীর, বড় একটি অংশেরও এতে অসন্তোষ ছিল। বিদ্রোহীদের অভিযানের মুখে কৌশলগত বিভিন্ন অবস্থান থেকে একের পর এক পালিয়ে যেতে থাকেন বাশারের সরকারি বাহিনীর সদস্যরা। এ সময় বাশার অবশ্য বিদ্রোহীদের নির্মূল করার হুমকি দিয়েছিলেন। বাশার সরকারের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া বিদ্রোহীদের উপর দফায় দফায় বিমান হামলাও চালিয়েছে। আলেপ্পো থেকে বিদ্রোহীদের দামেস্ক যা ঠেকাতে মধ্যবর্তী হামা শহরে যোদ্ধাদের পাঠিয়ে সরাসরি বাহিনীকে সহায়তা করেছে বাশারের আরেক ঘনিষ্ঠ মিত্র ইরানের সমর্থক গোষ্ঠী হিজবুল্লাহ। এত কিছুর পরও বৃহস্পতিবার হামা দখল করে নেন বিদ্রোহী যোদ্ধারা। এরপর এইচটিএস এর নেতৃত্বে দুর্বার গতিতে দামেস্কের দিকে এগোতে থাকেন বিদ্রোহী যোদ্ধারা। শনিবার তাদের হাতে সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের পতন হয়। এরপর একে একে দামেস্কের কাছে ডেরা ও সুয়েইদা শহরের নিয়ন্ত্রণ হারায় সরকারি বাহিনী। শেষে রোববার ভোর রাতে দামেস্কে প্রবেশ করেন বিদ্রোহী যোদ্ধারা। পরিস্থিতি বুঝতে পেরে রাশিয়ার সেনাদের সহায়তায় ব্যক্তিগত বিমানে দেশ ছাড়েন স্বৈরশাসক বাশার। দামেস্ক পুরোপুরি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দপ্তর হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, তারা সিরিয়ার বিশেষ এই ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছেন তারা। আর দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আসাদের বিদায় হয়েছে, তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তার রক্ষাকারী ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রাশিয়া তাকে আর রক্ষা করতে আগ্রহী ছিল না।
ট্রাম্প আরও বলেন, রাশিয়া ও ইরান এখন দুর্বল রাষ্ট্র। প্রথমটি ইউক্রেন যুদ্ধে ও বাজে অর্থনীতির কারণে, অন্যটি ইসরায়েল ও দেশটির সফল যুদ্ধের কারণে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, সিরিয়া এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে সিরিয়ার জনগণ নিজ দেশের ভবিষ্যৎ গঠন করবে। আজ সেখানে আশা দেখা যাচ্ছে। সিরিয়ার ভূখণ্ড অখণ্ডতার বিষয়ে তুরস্ক গুরুত্ব দিয়েছে বলে জানিয়ে হাকান ফিদান জানান, সিরিয়ার নতুন প্রশাসন অবশ্যই অংশগ্রহণমূলক হতে হবে। প্রতিহিংসার আত্মরক্ষা রাখা যাবে না। সব পক্ষকে বিচক্ষণতা এবং সতর্কভাবে কাজ করতে হবে। সন্ত্রাসী সংগঠনগুলোকে পরিস্থিতির সুযোগ নিতে দেওয়া যাবে না। বিরোধীদের এক হতে হবে। আমরা সিরিয়ার স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য কাজ করব। ইরান বলেছে, সিরিয়ার ভাগ্য সিরিয়ার জনগণকেই নির্ধারণ করতে হবে। বাইরের কোনো শক্তি দেশটিতে হস্তক্ষেপ করতে পারবে না। বাশারের পদত্যাগ এবং দেশত্যাগের কথা নিশ্চিত করেছে তার দীর্ঘদিনের মিত্র রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাশার আল আসাদ এবং সিরিয়ার সংঘাতে অংশগ্রহণকারী পক্ষগুলোর আলোচনার ফলাফলের ভিত্তিতে তিনি প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। এছাড়া কাতার, আরব আমিরাত, চীন সহ বিভিন্ন আঞ্চলিক আন্তর্জাতিক শক্তি সিরিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানায়। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে প্রাণহানির নতুন পরিসংখ্যান সামনে এনেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়া পূর্ণ মাত্রায় ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর প্রায় 43,000 ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। আরও 4.25 লাখ সেনা আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান এই যুদ্ধে 3,70,000 সৈন্যের আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও এমন সংখ্যা এবং সৈন্য অন্তর্ভুক্ত রয়েছেন যারা একাধিকবার আহত হয়েছেন। আবার কিছু আহত সৈন্যের আঘাতকে ছোট বলে উল্লেখ করা হয়েছে। তিনি দাবি করেন, চলমান এই যুদ্ধে 1,98,000 রাশিয়ান সৈন্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় 5,50,000। বিবিসি জেলেনস্কির দাবিকৃত এই পরিসংখ্যান যাচাই করতে সক্ষম হয়নি। যদিও কিয়েভ এবং মস্কো উভয়ই নিয়মিতভাবে অপর পক্ষের ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করছে, কিন্তু তারা তাদের নিজেদের হতাহতের এবং ক্ষয়ক্ষতির বিশদ বিবরণ দিতে রাজি নয়। সাধারণত ইউক্রেনীয় কর্মকর্তারা যুদ্ধে সেনাদের হতাহতের পরিসংখ্যান প্রকাশ করে না এবং এ বিষয়ে অন্যান্য অনুমানেও অনেক বেশি সৈন্য হতাহতের কথা বলা হয়েছে। ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর সহায়তা সত্ত্বেও দেশটিতে সম্প্রতি রুশ আক্রমণ বেশ বেড়েছে এবং এরই মধ্যে জেলেনস্কির পক্ষ থেকে এই পরিসংখ্যান সামনে এলো। মূলত নতুন এই পরিসংখ্যানে চলতি বছরের শুরু থেকে রুশ হামলায় ইউক্রেনের সৈন্য মৃত্যুর উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাচ্ছে। তিনি জানিয়েছেন, রুশ হামলায় 31,000 ইউক্রেনীয় সৈন্য প্রাণ হারিয়েছে। এখন সেটি বেড়ে 43,000-এ পৌঁছেছে। বিজেপি নেতা ও ভারতের তেলেঙ্গানা রাজ্যের বিধায়ক টি রাজা সিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে 15 মিনিটের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দিতে বলেছেন, যাতে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর যে কথিত নির্যাতন চলছে তার বিরুদ্ধে লড়াই করে পরিস্থিতি পরিষ্কার করতে পারেন। এ সময় মঞ্চে তিনি বাংলাদেশের পতাকাও টেনে ছিঁড়ে ফেলেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দক্ষিণ গোয়ার কোরচুরমে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি জানান এই আহ্বান। এছাড়া ভারতের মুসলিম জনসংখ্যা কেন বৃদ্ধি পাচ্ছে সেটি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তেলেঙ্গানার হায়দ্রাবাদের গোসামহল কেন্দ্রের বিধায়ক টি রাজা সিং বলেছেন, গোয়ায় হিন্দু জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং দাবি করেছেন, যেখানে হিন্দু জনসংখ্যা কমেছে সেখানেই হিন্দুদের ধর্মান্তরিত করা হচ্ছে। টি রাজা সিং বলেন, আমি এ রাজ্যের গভর্নরের একটি বক্তব্য পড়েছিলাম। গোয়ায় মুসলিম জনসংখ্যা 10 থেকে 15 বছর আগে 3% ছিল, এখন বেড়ে 12% পৌঁছেছে। এটি এমন একটি বিষয় যা আমাদের বিবেচনা ও চিন্তা করা উচিত। রাজা সিং আরও দাবি করেন, আগামী 20 থেকে 25 বছর যদি ভারতীয় হিন্দুরা হাম দো হামারে দো নীতি অনুসরণ করে, তাহলে তারা পাকিস্তানের হিন্দুদের মতোই পরিস্থিতি এবং নির্যাতনের শিকার হবে। যদি ভারতে মুসলিম জনসংখ্যা বাড়তে থাকে এবং তাদের এমপি সংখ্যা 300 হয়ে যায়, তাহলে ভারতের প্রধানমন্ত্রী তাদের থেকেই হবে। তিনি আরও বলেন, যেসব দেশে মুসলিমদের মধ্যে থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সেখানে হিন্দুদের কী অবস্থা হয়েছে ইতিহাস তার সাক্ষী। বিরোধী দল কংগ্রেস গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের কাছে রাজা সিং এর গোয়া সফর বাতিলের আবেদন জানিয়েছিলেন এবং তাকে বিতর্কিত ব্যক্তি, যার ঘৃণ্যমূলক বক্তব্য এবং সাম্প্রদায়িক উস্কানির ইতিহাস রয়েছে বলে অভিহিত করেছিলেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।